আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ ৩রা মার্চ ২০২৬ ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি পল কাপুর আজ বাংলাদেশে আসছেন। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব পল কাপুর, যিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক শীর্ষ কূটনীতিক। তিনি ঢাকা সফরকে ঘিরে তিনি কি হতে চলেছে সেই বিষয়টি, তিনি কখন, কোথায়, কতক্ষণ থাকছেন, এগুলো শুধু ক্যালেন্ডার ডেট নয়, এগুলোর ভেতরেই লুকিয়ে আছে ভারতের, বাংলাদেশের আর যুক্তরাষ্ট্রের কৌশলগত অগ্রাধিকার। আরও একটি বড় প্রশ্ন হচ্ছে, এই সফর কি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন আর ইসলামী মৌলবাদী শক্তির নিয়ন্ত্রণ, এই দুটোর কোনো রোডম্যাপের অংশ কি এই সফরে ঠিক হবে, নাকি শুধু ব্যবসা বাণিজ্য আর ইন্দো প্যাসিফিকের ফাঁপা বুলি এই দিয়েই শেষ হবে? প্রথমে খুব সংক্ষেপে দেখি পল কাপুর কে এবং কেন তার সফরকে শুধু রুটিন কূটনীতি বলে উড়িয়ে দেওয়া যায় না। সমীর পল কাপুর একজন জন্মসূত্রে ভারতীয়। তার বাবা ভারতীয়, মা আমেরিকান, ধর্মে হিন্দু, জন্ম দিল্লিতে, পড়াশোনা ও বড় হয়ে ওঠা আমেরিকায়। বর্তমানে ট্রাম্প প্রশাসনে একজন মার্কিন নীতি নির্ধারক এবং নিরাপত্তা বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্র সরকারের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট তিনি, যে পদে তার আগে বাইডেন জমানায় ছিলেন ডোনাল্ড লু, যাকে শেখ হাসিনার পতনের সবচেয়ে বড় কারিগর বলে মনে করা হয়। দক্ষিণ ও মধ্য এশিয়া নিয়ে, বিশেষ করে পাকিস্তানের জিহাদি নেটওয়ার্ককে রাষ্ট্রকৌশল হিসেবে ব্যবহারের ওপর পল কাপুর দীর্ঘদিন গবেষণা করেছেন, বই লিখেছেন, কংগ্রেসে যে সাক্ষ্য দিয়েছেন সেখানেও তিনি এসব উল্লেখ করেছেন। ট্রাম্প প্রশাসন তাকে এখন পুরো দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের কূটনৈতিক সমন্বয়কারীর দায়িত্ব দিয়েছে, যার মানে আফগানিস্তান থেকে শুরু করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সেন্ট্রাল এশিয়া সব মিলিয়ে এক বিশাল থিয়েটার তার টেবিলের ওপর। এর ফলে তিনি যখন নিউ দিল্লি আর ঢাকায় আসছেন, সেটা শুধু সৌজন্য সফর থাকে না, এটা হয়ে যায় ভবিষ্যৎ নীতির ইঙ্গিত বহনকারী একটি সফর। এবার আসি সফরের টাইমলাইন আর রুটের কথায়, কারণ এখানেও আছে রাজনৈতিক মেসেজ। বর্তমান সূচি অনুযায়ী পল কাপুর 1 থেকে 3 মার্চ নিউ দিল্লিতে আছেন। 3 দিনের ভারত পর্ব। 3 মার্চে তিনি দিল্লি থেকে সরাসরি ঢাকা আসছেন, আর ঢাকায় থাকবেন প্রায় 3 দিন, 3 থেকে 5 মার্চের মধ্যে। এই মুহূর্তে এই খবর যখন করছি, তখন পল কাপুর দিল্লি সফর সেরে ঢাকায় পৌঁছে গিয়েছেন। খেয়াল করলে দেখবেন এর সফর তৈরি করা হয়েছে শুধু 2 রাজধানীকে কেন্দ্র করে, দিল্লি আর ঢাকা। এই নির্দিষ্ট সফরসূচিতে আর কোনো রাষ্ট্র নেই, না ইসলামাবাদ, না কাঠমান্ডু, না কলম্বো। অর্থাৎ এই রাউন্ডে ওয়াশিংটন তার ফোকাস রেখেছে স্পষ্টভাবে ভারত, বাংলাদেশ এই অ্যাক্সিস বা অক্ষের ওপর। এখন আসি মূল বিশ্লেষণে। দিল্লি পর্বে ভারতের অগ্রাধিকার কি হয়ে থাকতে পারে, আর সেখান থেকে বাংলাদেশের জন্য কি মেসেজ তৈরি হয়েছে। ভারতের দৃষ্টিতে পল কাপুরের সফরে 3টি প্রধান স্তর আছে। 1, ইন্দো প্যাসিফিক আর চীনকে ঘিরে কৌশলগত সমন্বয়। ভারত চাইছে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বীকার করুক দক্ষিণ এশিয়া আর পশ্চিম ইন্দো প্যাসিফিকের অ্যাঙ্কার স্টেট, অর্থাৎ মূল খেলোয়াড় হলো ভারত, এটা ঠিক করে নিক। এই ন্যারেটিভের ভেতরেই বাংলাদেশকে দেখা হয় সেকেন্ড রিং ফ্রন্ট লাইন হিসেবে, অর্থাৎ ভারতের চারপাশের সেই বৃত্ত যেটাকে চীনের অতিরিক্ত প্রভাব থেকে দূরে রাখতে চায় দিল্লি, ওয়াশিংটন। বাংলাদেশ প্রসঙ্গে ভারতীয় ইনপুট দিল্লিতে বসে কাপুরের সঙ্গে ভারতীয় নীতি নির্ধারকরা স্পষ্ট করে ফেলেছেন ইতিমধ্যে, এবং সেখানে বাংলাদেশের প্রসঙ্গ তুলেছেনই। বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় বিএনপি নেতৃত্বাধীন সরকার
জামায়াত ও ইসলামী শক্তির পুনর্গঠন, ভারতে কাকে তারা প্রেডিক্টেবল পার্টনার হিসেবে দেখবে, এই প্রশ্নটাই দিল্লির জন্য সেন্ট্রাল বা কেন্দ্রীয় ভাবনা। ভারত চাইবে যুক্তরাষ্ট্রের ন্যারেটিভের ভেতরে ঢুকিয়ে দিতে দুটো জিনিস: এক, আওয়ামী লীগকে পুরোপুরি গুঁড়িয়ে দিলে সিকিউরিটি ভ্যাকুয়াম তৈরি হবে। দুই, জামাত ও হার্ডকোর ইসলামী শক্তিকে কখনোই মডারেট বা আধুনিক ধরে নেওয়া যাবে না। তিন, কানেক্টিভিটি ও নিরাপত্তা। নর্থ ইস্টের যে সংযোগ, যোগাযোগ, কানেক্টিভিটি, ট্রানজিট, নদী ব্যবস্থাপনা, বন্দর ব্যবহার, এসবই হলো ভারত বাংলাদেশ সম্পর্কের মুখ্য বা প্রধান বা একদম মূল ইস্যু। দিল্লি চাইবে কাপুর যেন বুঝতে পারেন বাংলাদেশের নতুন সরকার এই ফ্রন্টগুলোতে কতটা স্পেস দিতে প্রস্তুত ভারতকে, আর কোথায় বা তাদের রেড লাইন আছে। এই তিন স্তরের আলাপে কাপুর মূলত কমন পজিশন তৈরি করে নেবেন, যা তিনি পরে ঢাকায় গিয়ে নিয়ে যাবেন, সেখানের আলোচনায় রাখবেন। মানে ঢাকার টেবিলে বসার আগেই ভারত কি চায়, ভারতের প্রায়োরিটি পল কাপুরের ব্রিফের ভেতরে ইতিমধ্যে ঢুকে গিয়েছে। এবার ঢাকায় আসার পর কি হবে সেটা ভেঙে দেখি। ঢাকায় কাপুরের অফিসিয়াল এজেন্ডা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ, ডিফেন্স ও সিকিউরিটি সহযোগিতা, ইন্দো প্যাসিফিক ও চীন প্রশ্ন, রোহিঙ্গা সংকট এবং অবশ্যই নতুন সরকারের গণতান্ত্রিক যে লেজিটিমেসি এবং ভবিষ্যৎ রাজনীতির চেহারা কি হবে সেটা দেখা। বাণিজ্য, ট্রাম্প প্রশাসনের সময় শুরু হওয়া ট্যারিফ, ভিসা বন্ড, মার্কিন অ্যাক্সেস, এগুলোর একটা পরিষ্কার দিক নির্দেশনা বাংলাদেশ চাইবে। ঢাকার লক্ষ্য হবে গার্মেন্টস ও অন্যান্য এক্সপোর্টে ট্যারিফ ও নন ট্যারিফ বাধা কমানো, আমেরিকার থেকে বিনিয়োগ আনতে নির্দিষ্ট প্রজেক্ট লিস্ট সামনে রাখা, যেমন জ্বালানি, লিকুইড ন্যাচারাল গ্যাস, রিনিউয়েবল, লজিস্টিক্স, আইটি, এই ইত্যাদি বিষয়। এই সফরে হয়তো চূড়ান্ত চুক্তি হবে না, কিন্তু একটা যৌথ ওয়ার্কিং গ্রুপ বা টাস্ক ফোর্স ঘোষণা হওয়ার সম্ভাবনা বেশি, যা আগামী 1 বছর ধরে কাজ করবে। নিরাপত্তা ও ডিফেন্স, যুক্তরাষ্ট্রের চোখে বাংলাদেশ একটা ক্রিটিক্যাল জায়গা নিয়ে আছে। বঙ্গোপসাগরের নিরাপত্তা, সাপ্লাই চেনের রুট আর দক্ষিণ এশিয়ায় ইসলামী মিলিটেন্সি প্রতিরোধ করা, এই তিনটি কারণে। তাই আমেরিকা চাইবে বাংলাদেশের ইন্দো প্যাসিফিক ফ্রেমওয়ার্কের ভেতরে আরও দৃঢ়ভাবে ঢুকতে, সেটাকে বেঁধে নিতে। নৌ নিরাপত্তা, সহযোগিতা, সাইবার সিকিউরিটি, কাউন্টার টেররিজম, ইন্টেলিজেন্স শেয়ারিং, এই সব প্যাকেজের ভাষা আমরা যৌথ বিবৃতিতে দেখতে পাওয়ার আশা করতেই পারি। ডিফেন্স চুক্তির ক্ষেত্রে এই সফরে পুরো এগ্রিমেন্ট সই হওয়া কঠিন, কিন্তু নেগোসিয়েশন শুরু অবশ্যই হতে পারে, টেকনিক্যাল টিম গঠন অবশ্যই হতে পারে। আর আওয়ামী লীগ ও ইসলামী শক্তির রাজনীতির প্রসঙ্গটাও একটা বড় জিনিস। এখানেই সফরের সবচেয়ে স্পর্শকাতর অংশ। একদিকে আছে নিষিদ্ধ আওয়ামী লীগ, যাদের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে নিষেধাজ্ঞা জারি হয়েছে আর আইনগত পদক্ষেপ নেওয়া আছে। অন্যদিকে আছে জামায়াত ও বিভিন্ন ইসলামী সংগঠন, যাদের একটি অংশ এখন সরাসরি বা পরোক্ষভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন করে অংশ নিচ্ছে, এন্ট্রি নিচ্ছে। কাপুরের ব্যাকগ্রাউন্ড মনে রাখলে বোঝা যায় তিনি দুটো জিনিস একসাথে দেখবেন। এক, কোনো রাজনৈতিক ক্লিন আপ যদি এমনভাবে করা হয় যে তার ফলে সেকুলার বা সেন্ট্রিস্ট শক্তি পুরোপুরি ভেঙে পড়ে, সেটা হবে নিরাপত্তাজনিত ঝুঁকি, তিনি সেটা চাইবেন না। দ্বিতীয়ত, রাষ্ট্র যদি অঘোষিতভাবে ইসলামী মৌলবাদী শক্তিকে ট্যাকটিক্যাল পার্টনার হিসেবে ব্যবহার করে, সেটাও দীর্ঘমেয়াদে উল্টো ফল দিতে পারে। পাকিস্তানে যেটা হয়েছে, পাকিস্তানের কেস স্টাডি থেকে তিনি এটা দেখবেন এবং বাংলাদেশের সাথে এটা নিয়ে আলোচনায় বসবেন। ফলে ঢাকার টেবিলে তিনি দুই ধরনের মেসেজ দিতে পারেন।
আওয়ামী লীগের ক্ষেত্রে মেসেজটা কি হবে? রুল অফ ল বজায় রেখে হলেও পুরোপুরি রাজনৈতিক বহিষ্কার বা এক্সটারমিনেশন যেন আওয়ামী লীগের না হয়, অন্তত ভবিষ্যতে কোনো না কোনো ফর্মে মেইন স্ট্রিম সেকুলার স্পেস যাতে আওয়ামী লীগের জন্য খোলা থাকে সেটা নিশ্চিত করা। আর দ্বিতীয়, ইসলামী শক্তির ক্ষেত্রে ভায়োলেন্ট এক্সট্রিমিজম এবং টেরর ফাইন্যান্সিং, এই দুই ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে হবে। অর্থাৎ সন্ত্রাসবাদীদের কোনো আর্থিক সাহায্য দেওয়া চলবে না, এবং যে ভায়োলেন্ট এক্সট্রিমিজম যদি ভায়োলেন্ট হয়, এই সহিংসতা মানা হবে না। এই ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে হবে। রাজনৈতিক ইসলাম আর সহিংস জিহাদি নেটওয়ার্ক, এই দুটো জিনিসের মধ্যে লাইন কোথায় টানতে হবে সেটা ভালো করে বিবেচনা করতে হবে। সব কিছু মিলিয়ে এই সফর আসলে একটি ত্রিভুজের তিনটে কোণকে নিয়ে খেলা, ঢাকা, দিল্লি আর ওয়াশিংটন। এই ত্রিভুজে তিনটি কনসেনসাস স্পষ্ট। এক, চীনের অতিরিক্ত সামরিক কৌশলগত প্রভাব থেকে বাংলাদেশকে দূরে টেনে নিয়ে আসা, বিশেষ করে বন্দর, সামরিক অবকাঠামো, টেলিকম, স্যাটেলাইট ইত্যাদিতে চীন যাতে ঢুকতে না পারে বাংলাদেশে, সেটা নিশ্চিত করা। দ্বিতীয়ত, বঙ্গোপসাগরের সমুদ্র নিরাপত্তা, ট্রান্সশিপমেন্ট রুট, সাবমেরিন অ্যাক্টিভিটি, ড্রোন সার্ভেলেন্স, সবখানে তিন পক্ষই যে যার নিজেদের স্বার্থ রক্ষা করতে চাইবে এবং তার মধ্যে দিয়েই একটা সমঝোতা তৈরি করবে। তিন, ভারত বাংলাদেশ সম্পর্ককে স্থিতিশীল রাখা। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে দক্ষিণ এশিয়ায় বড় কোনো কনফ্লিক্ট না থাকাটাই এখন প্রায়োরিটি, যেন কোনো ঝামেলা না হয়। ইউক্রেন, মধ্যপ্রাচ্য, তাইওয়ানের মাঝে এদের সাথে আর একটা ফ্রন্ট খোলা হোক, এটা কখনোই ভারত, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র এরা চায় না। কিন্তু টেনশনও আছে। দিল্লি চাইবে জামাত ধারার রাজনীতি যতটা সম্ভব তাদেরকে কন্ট্রোলে, নিয়ন্ত্রণে আনা হোক, আর আওয়ামী লীগ পুরোপুরি অদৃশ্য না হোক, আওয়ামী লীগ মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড পাক। ওয়াশিংটন চাইবে ডেমোক্রেটিক স্পেস আসুক আওয়ামী লীগের জন্যে। এর ভাষায় বাংলাদেশের ভেতরে সব শান্তিপূর্ণ রাজনৈতিক শক্তির জন্য খেয়াল করবেন, শান্তিপূর্ণ রাজনৈতিক শক্তির জন্য কিছু না কিছু জায়গা থাকুক। আর ঢাকা চাইবে আন্তর্জাতিক চাপের ভেতরেও অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য নিজের মতো করে ম্যানেজ করতে, কারণ তাদেরকেও তো ভোট করতে হয়, ইসলামী শক্তিদেরকেও দেখতে হয়। পল কাপুরের এই এক সফর, তার মধ্যেই সব সমাধান হবে না, কিন্তু এটা একটা সিগন্যাল কিভাবে যুক্তরাষ্ট্র নতুন সরকারকে দেখছে, কিভাবে ভারত সেই দৃষ্টিভঙ্গির ভেতরে নিজের কেস সাজাচ্ছে, আর ভবিষ্যতে আওয়ামী লীগ ও ইসলামী শক্তি এই দুটোকে কতটা স্পেস বা কত দেয়া হবে বা কতটা নিয়ন্ত্রণ করা হবে তার প্রাথমিক নকশা কিন্তু আঁকা হবে। এই ভিডিওতে আমি চেষ্টা করলাম পল কাপুরের দিল্লি ঢাকা সফরকে কেবল তারিখ সময় দিয়ে না দেখে পুরো রাজনৈতিক কূটনৈতিক কনটেক্সটে ব্যাখ্যা করতে। আগামী কয়েকদিন, 2-3 দিন খুব গুরুত্বপূর্ণ। দিল্লি থেকে কি ধরনের যৌথ বিবৃতি আসে, এখন অবধি আসেনি। ঢাকায় প্রেস কনফারেন্সে কি শব্দ ব্যবহার করা হয়, আর সফর শেষ হওয়ার পর আওয়ামী লীগ কিংবা জামাত বা ইসলামী শক্তিকে ঘিরে আভ্যন্তরীণ কোনো নীতিগত সিগন্যাল আসে কি না, এগুলোই আমাদের দেখতে হবে। এগুলোই আমাদের বলে দেবে এই সফর কতটা গেম চেঞ্জার আর কতটা রুটিন ড্যামেজ কন্ট্রোল। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মতে যুক্তরাষ্ট্র কি সত্যিই আওয়ামী লীগের কোনো পর্যায়ের পুনর্বাসনের জন্য কাজ করবে, নাকি মূল ফোকাস থাকবে শুধু চীন আর ইন্দো প্যাসিফিকেই সীমাবদ্ধ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। কথিত গণভোট এবং জুলাই সনদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলি কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দর্শাবার জন্য বাংলাদেশের হাইকোর্ট ডিভিশন সরকার এবং সংশ্লিষ্টদের প্রতি রুল নিশি জারি করেছে। আপনারা সকলে এই নিউজটা দেখেছেন হয়তো। এই বিষয় নিয়ে আজ কথা বলতে আমি আপনাদের সামনে। আমি দীর্ঘদিন পূর্বে
অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারী এবং সাংবাদিক নবনীতা চৌধুরীর সঙ্গে 2টি ইন্টারভিউতে এবং পৃথকভাবে আমার ভিডিও কন্টেন্টসে বলেছিলাম, বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এটা সম্পূর্ণরূপে অবৈধ এবং কোর্টের দেওয়া মতামতকে অপব্যাখ্যা করে, অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে কিভাবে কাজ করবেন এটা সুপ্রিম কোর্টের কাছে একটা মতামত চেয়েছিলেন। সুপ্রিম কোর্টের সেই মতামতটা যদিও বিতর্কিত, তারপর যুক্তির খাতিরে যদি আমরা ধরে নিই সেরকম একটা মতামত দিয়েছিলেন। সেই মতামতের শেষ অংশে লেখা ছিল, জরুরি নির্বাহী কার্য সম্পাদন করার জন্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিয়োগ দিতে পারেন। মনে রাখবেন, কোথাও সুপ্রিম কোর্ট বলে নাই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন। এখন ওই উপদেষ্টা প্রধান উপদেষ্টারা রাষ্ট্রপতির অধীনে তো কাজ করতে পারে, কারণ রাষ্ট্রপতি তো রাষ্ট্রের প্রধান, সবকিছুর ঊর্ধ্বে তিনি। এখন সুপ্রিম কোর্টের এই মতামতকে অপব্যাখ্যা করে তারা ক্লেম করছে, তারা দাবি করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার। আসলে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবে এমন কোনো কথা বলেনি। এক্ষেত্রে হয়তো সুপ্রিম কোর্ট মাথায় রেখেছিল, বিবেচনায় রেখেছিল যে সুপ্রিম কোর্টও কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধানের ঊর্ধ্বে না। সাংবিধানিক কোনো বিষয় নিয়ে যদি অস্পষ্টতা থাকে তারা ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু যেটা সংবিধানে নাই সেইটা বলার ক্ষমতা সুপ্রিম কোর্টেরও নাই। কাজে সুপ্রিম কোর্ট সেই মতামতের বিগিনিংয়েই বলছেন তত্ত্বাবধায়ক বা অন্য কোনো সরকার গঠন করার বিষয় সংবিধানে নাই, অর্থাৎ একেবারে শুরুতেই তারা এটা স্মরণ করিয়ে দিয়েছেন। এখন সেই প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত ডক্টর ইউনূস এবং তার পারিষদবর্গ তারা নিজেদেরকে অন্তর্বর্তীকালীন সরকার দাবি করাটা যে সম্পূর্ণ অবৈধ ছিল সেটা আমি রিপিটেডলি 1 বছর পূর্ব থেকে বিভিন্ন সময় বলেছি। আরেকটি বিষয় ছিল যে মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ার কতটুকু। রাষ্ট্রপতিকে দিয়ে 133টি অধ্যাদেশ জারি করানো হয়েছে, এর ভিতরে কোনোটা নাকি প্রেসিডেন্ট অর্ডার হয় না, কারণ আমাদের সংবিধান তৈরি হয়ে যাওয়ার পরে 72তে সংবিধান গ্রহণ করার পরের থেকে আর প্রেসিডেন্ট অর্ডার হয় না। প্রেসিডেন্ট অর্ডার হয়েছিল কখন? যখন আমাদের সংবিধান ছিল না, মুজিবনগর সরকার এবং তার ধারাবাহিকতা রক্ষার জন্য রাষ্ট্রপতির আদেশ ছিল। যেদিন থেকে সংবিধান গ্রহণ করা হয়েছে তারপরের থেকে আর প্রেসিডেন্ট অর্ডার হয় না। মূল বিষয়টা হচ্ছে রাষ্ট্রপতিকে দিয়ে 133টি অধ্যাদেশ জারি করানো হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়? সংবিধানের 93 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারির এখতিয়ার দেওয়া হয়েছে। জরুরি বিষয়ে তিনি জারি করতে পারবেন যদি পার্লামেন্ট সেশনে না থাকে বা পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। শর্ত আছে, সংবিধানে যেটা নাই, অর্থাৎ সংবিধানের ভিতরে যেটা নাই বা যেটা জারি করলে সংবিধানের বিধিবিধান রহিত হয়ে যাবে এটা তিনি করতে পারবেন না। তাহলে গণভোটের বিধান তো সংবিধানে নাই, রাষ্ট্রপতির তো ওখানেই স্টপ। কথিত জুলাই সনদ বা সংস্কার এটা সংবিধানে নাই। এ জাতীয় অধ্যাদেশ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির সংবিধানে যে ক্ষমতা দেওয়া হয়েছে অনুচ্ছেদ 93তে সেই অনুচ্ছেদেই বাড়িত। এখন কেন তিনি করলেন? তাকে দিয়ে জোর করানো হয়েছে। আমরা এবার আসি রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়। সংবিধানের 48 অনুচ্ছেদের 3 অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমতা বলা আছে, তিনি কেবলমাত্র এক্সক্লুসিভলি মানে নিরঙ্কুশভাবে প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারবেন। 48-এর 3 উপনুচ্ছেদ। আর যা কিছু করতে হবে তাকে প্রধানমন্ত্রীর পরামর্শে। তা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশের ভিতরে ছিলেন, কিছু সময় দেশের বাইরে ছিলেন, তার পরামর্শে কি এই অধ্যাদেশ জারি হয়েছে? না, হয়নি। তাই যদি না হয়ে থাকে তাহলে রাষ্ট্রপতির যে এখতিয়ার প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ এর বাইরের যে অধ্যাদেশ হয়েছে সেগুলো সংবিধানের বিধিবিধান লঙ্ঘন করে করা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণরূপে অবৈধভাবে করা হয়েছে। এর ভিতর গুরুত্বপূর্ণ হচ্ছে আইসিটি ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নেওয়ার জন্য সাজানো একটা মোকারি যে ট্রায়াল প্রক্রিয়া, সেটাতে যাতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ অর্থাৎ যারা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় সোচ্চার ছিল, বিভিন্নভাবে সম্পৃক্ত ছিল, তাদেরকে সাজা দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য যে একটা সিস্টেমেটিক প্রি প্ল্যান বিচার ব্যবস্থা, সেটার জন্য 4 বার অধ্যাদেশ জারি করানো হয়েছে, যেটা ছিল সম্পূর্ণরূপে অসাংবিধানিক। ফলে আইনের ভাষা আছে ভয়েড ইন এবিসিও, অর্থাৎ যে বিষয়গুলি শুরুতেই অবৈধ তার ধারাবাহিকতায় সবগুলো অবৈধ হয়ে যায়। ফলে যে অধ্যাদেশ জারি করে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সহ অন্যান্যদেরকে সাজা দেওয়ানো হয়েছে তার বিগিনিং ছিল অবৈধ, তার ধারাবাহিকতায় যা কিছু হয়েছে সেগুলো অবৈধ। তৃতীয় হচ্ছে 2024 সালের অগস্টে আন্দোলনের নামে সহিংসতা, বর্বরতা, নারকীয়তা, অগ্নিসংযোগ, মানুষ হত্যা, পুলিশ হত্যা এই সমস্ত অপরাধীদের রক্ষা করার জন্য যে ইন্ডেমনিটি দেওয়ার প্রক্রিয়াটা তৈরি করা হয়েছে
সেটাও রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের মাধ্যমে তৈরি করা হয়েছে। এটা করার সুযোগ নাই। 1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে অবৈধ ক্ষমতা দখলদাররা যা কিছু করেছিল সবকিছুকে বৈধতা দেওয়ার জন্য 1979 সালের পার্লামেন্টের 9 এপ্রিল আইন পাশ করেছিল, যেটাকে বলা হয় সংবিধানের 5ম সংশোধনী। একইভাবে জেনারেল এরশাদ ক্ষমতা দখল করার পরে তিনি ইউজার বার ছিলেন, অবৈধ ক্ষমতা দখলদার, তিনিও 7ম সংশোধনী করে চেষ্টা করেছিলেন বৈধতা দিতে। এই দুইটি সংশোধনী সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে এবং অবৈধ ক্ষমতা দখলদারদের কৃতকর্মকারীদেরকে বলা হয়েছে রাষ্ট্রদ্রোহী, তস্কর, নানাভাবে অভিহিত করা হয়েছে। আর একটা খুনিদের রক্ষা করার জন্য একটা আইন হয়েছিল, অপারেশন ক্লিন হার্টের সঙ্গে জড়িত যারা, তাদের রক্ষা করার জন্য একটা ইন্ডেমনিটি করা হয়েছিল। সেই দায় মুক্তিও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল, সুপ্রিম কোর্ট সেটাকে অবৈধ ঘোষণা করেছেন। ফলে এই যে অবৈধ প্রক্রিয়ায় ক্ষমতা দখল, সাংবিধানিক সরকারকে উচ্ছেদ করা, ক্ষমতা দখলের জন্য নানা রকম রাষ্ট্রদ্রোহী সহ খুন খারাপি, অগ্নিসংযোগ, সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতার কাজ করা, এই সকল বিষয়কে বৈধতা দেওয়ার জন্য যতই চেষ্টা করা হোক না কেন কোনোভাবে এটা করা সম্ভব হবে না। কেউ কেউ বলছেন তাহলে 133টি অর্ডিন্যান্স রাষ্ট্রপতি জারি করছেন, এর পরিণাম কি হবে? একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যেগুলি ঘটে গেছে সেটাকে পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার, অর্থাৎ যা ঘটে গেছে সেটাকে কন্ডোন করা যেতে পারে, ক্ষমা করা যেতে পারে, মাফ করা যেতে পারে, গ্রহণ করা যেতে পারে। কিন্তু যেগুলো চলমান রয়েছে সেগুলোকে কোনোভাবে সংবিধানের বাইরে গিয়ে পার্লামেন্টে আসন্ন অধিবেশনে গ্রহণ করার সুযোগ নাই। আমি মনে করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন রুলস অফ ল এস্টাবলিশ করবেন, আইন অনুযায়ী সবকিছু হবে। আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান বলেছেন সবকিছুই হবে আইন অনুযায়ী। সরকারের আরেকজন প্রভাবশালী মন্ত্রী ল ব্যাকগ্রাউন্ডের জনাব সালাউদ্দিন বলছেন সবকিছু আইন অনুযায়ী হবে। আমরা আশা করব আসন্ন সংসদ অধিবেশনে অবৈধ প্রক্রিয়ায় জারিকৃত অবৈধ অধ্যাদেশগুলিকে কোনোভাবেই বিবেচনা গ্রহণ করার সুযোগ থাকবে না এবং করবেন না। যদি করেন তার পরিণতি কিন্তু 5ম সংশোধনী, 7ম সংশোধনী এবং অপারেশন ক্লিন হার্টের খুনের দায় থেকে অব্যাহতি দেওয়ার জন্য যে বিধিবিধান, এই তিনটির পরিণতি যা হয়েছিল টুডে অর টুমরো একই জিনিস হবে। আমার যে কন্টেন্টসগুলো বিভিন্ন সময় বলেছি তার প্রতিফলন আজ দেখলাম। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব রিট আবেদনকারীদের পক্ষে প্রেস ব্রিফিং করে একই কথাগুলো বলেছেন যে আমাদের রিটে এই বিষয়গুলো উত্থাপন করেছি এবং আদালত সেগুলো বিবেচনায় গ্রহণ করে দেখেছে যেখানে সাংবিধানিক গুরুত্বপূর্ণ আইনের বিষয় সম্পৃক্ত আছে। সে কারণে সরকার এবং অন্যান্যদেরকে এই বিষয়ে কারণ দর্শাবার জন্য নির্দেশ দিয়েছেন। কোর্টের পরিভাষায় বলা হয় রুলনীতি জারি করেছেন। কোনোদিন আইন অঙ্গনের সঙ্গে জড়িত না আসিফ নজরুল, তিনি আইন উপদেষ্টা হিসেবে অবৈধভাবে ক্ষমতা দখলদারদের সঙ্গী হয়ে এই সকল অপকর্ম করেছেন। যদিও একসময় তিনি গণ আদালতে যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, আর বর্তমানে তার স্ট্যান্ডটা হচ্ছে সম্পূর্ণ সেই যুদ্ধ অপরাধী পক্ষের পক্ষে। তিনি অনেক অন্যায় করেছেন। বাংলাদেশের আইনের শাসন, বাংলাদেশের রুলস অফ ল এবং কনস্টিটিউশনাল কন্টিনিউশনকে ধ্বংস করার জন্য যে কুশীলবরা, ইউনূসের পরে দ্বিতীয় ব্যক্তি তিনি এই আসিফ নজরুল, যদিও তার মূল নামটা মোহাম্মদ নজরুল ইসলাম। আমরা আশা করব এই অবৈধ প্রক্রিয়ায় যা কিছু হয়েছে কোনোভাবে এটাকে যেন অ্যাপ্রুভ করা না হয়। সুপ্রিম কোর্টও কিন্তু আইনের ঊর্ধ্বে না, কাজে সুপ্রিম কোর্ট নিজেও আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। আমি একজন আইনজীবী হিসাবে, আইনের ছাত্র হিসাবে আমার প্রায় 40 বছরের অভিজ্ঞতার আলোকে বলছি, কোনো মাপেই কথিত জুলাই সংস্কার, কথিত জুলাই সনদ, কথিত গণভোট এটাকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই। বিয়ন্ড কনস্টিটিউশন। অবৈধ ক্ষমতা দখলদার ইউনূসও এবং তার পারিষদবর্গ যে শপথ নিয়েছিলেন সেখানে তারা বলেছিলেন এই মর্মে শপথ নিচ্ছি যে আমরা এই সংবিধানকে প্রোটেক্ট, প্রিজার্ভ এবং ডিফেন্ড করব। সংবিধানকে সংরক্ষণ করবেন, সংবিধানকে ডিফেন্ড করবেন, সংবিধানের বিধিবিধান অনুসরণ করবেন। এই শপথ নিয়ে যারা শপথ পরিপন্থী অর্থাৎ সংবিধান পরিপন্থী কাজ করেছেন তারা অন্যায় করেছে শুধু না, তারা ইতিহাসের জঘন্যতম অপরাধ করেছেন। ডক্টর ইউনূস এবং তার পারিষদবর্গ যে দুর্নীতি, সংবিধান ভঙ্গ, রাষ্ট্রদ্রোহিতা, অনাচার, ক্ষমতার অপব্যবহার, প্রশাসনকে ব্যবহার করা, বিচার বিভাগকে ব্যবহার করার মধ্য থেকে যে নৈরাজ্য সৃষ্টি করেছেন, আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে এমন ক্ষমতালিপ্সু, দুর্নীতিবাজ, অবৈধ ক্ষমতার এক্সারসাইজ করা কোনো ঘটনা অন্য কেউ ঘটিয়েছে। টুডে অর টুমরো
আইনের আওতায় বিচারের মুখোমুখি তাদের হতে হবে। সবচেয়ে আরেকটি জঘন্য কাজ করেছে, গ্রাম অঞ্চলে মানুষ বলে যে আমাকে তোরা মোড়ল বলবি, আমাকে তোরা বলবি আমি এই গ্রামের সম্মানিত ব্যক্তি, আমি মাতুব্বর। ইউনূস ক্ষমতা ছাড়ার পূর্বে 10 ফেব্রুয়ারি একটা গেজেট নোটিফিকেশন করে বলছেন যে আমি নিজে একজন ভিভিআইপি, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, অতএব আমাকে 1 বছর পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে নিরাপত্তা দিতে হবে। আমি শুনি নেই কোন আহাম্বক নিজেকে নিজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে, আর বিধিবিধান উপেক্ষা করে তিনি 1 বছরের নিরাপত্তার জন্য গেজেট করেছেন। সেখানে প্রচলিত রেওয়াজ এবং নিয়ম ছিল 3 মাস, এর বাইরে না, তাও নির্বাচিত এবং অন্যান্যদের ক্ষেত্রে। উনি তো অনির্বাচিত, অবৈধ। উনি জুডিশিয়ারিকে যেভাবে ব্যবহার করেছেন, যেভাবে রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করেছেন উনি এবং ওনার পারিষদ, দুদক নাকি এখন হিমশিম খাচ্ছে তাদের অভিযোগ রিসিভ করতে। এত বেশি অভিযোগ জমা হচ্ছে। কালের কণ্ঠে নিউজে দেখলাম যে তারা বলছেন এটা রেকর্ড, নজিরবিহীন এত অভিযোগ দুর্নীতির তাদের বিরুদ্ধে। আমরা আশা করি, প্রধানমন্ত্রী বলেছেন সবকিছুই আইন অনুযায়ী হবে, সবকিছুই যেন আইন অনুযায়ী হয়। আইনের বাইরে কিছু করলে, আমি যে 3টি উদাহরণ দিলাম, পরিণতি তাই হবে। আশা করি আপনারা অন্তত নতুন প্রত্যাশার হতাশা সৃষ্টি না করে বাস্তবায়নের দিকে যাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখানে আছেন ভালো থাকবেন,